চলো, দুটো আমাদের বাকি ছিল, একটা হচ্ছে প্রিজম, একটা ইলেকট্রিসিটি। আজ প্রিজম করবো, নেক্সট দিন ইলেকট্রিসিটি করবো, তাহলে হয়ে যাবে। আজকে ছোট্ট ক্লাস প্রিজম। আজকে হবে প্রিজম, আর একটা থাকবে আমাদের ইলেকট্রিসিটি। প্রিজম, তাহলে প্রিজম কি? প্রিজম একটা কাচের টুকরো বলতে পারি। প্রিজম হচ্ছে কাচের একটা টুকরো, যেটা বিভিন্ন কাট, ওটাকে এমনভাবে কাট করা হয় যেটা কি বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি হয় আর কি, যাতে রিফ্লেক্ট করতে পারে, অ্যানালাইজ করতে পারে আমরা, সেই জন্য। তাহলে প্রিজম কি? প্রথম কথা হচ্ছে প্রিজম একটা কাচের টুকরো বলতে পারি। প্রিজম ইজ এ পিস অফ গ্লাস। ঠিক আছে, প্রিজম কি? প্রিজম হচ্ছে একটা কাচের টুকরো। যদি বলো এর সাথে অ্যাড করো সংজ্ঞাতে, কি বলবো? না, কাট উইথ, এটাকে কাট করা হয়, কাটা হয় প্রিসাইজ অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেল, প্রিসাইজ সুবিধা মতো, প্রিসাইজ অ্যাঙ্গেলস অনেকগুলো থাকে, সেজন্য অ্যাঙ্গেলস করো। কেন অ্যাঙ্গেল কাট করা হয়? কারণ যাতে আমরা ইউজ করতে পারি। তাহলে লিখতে পারি ইউজফুল ফর অ্যানালাইজিং অ্যান্ড আর কি রিফ্লেক্ট যাতে হতে পারে আলো, সেজন্য। তাহলে রিফ্লেক্টিং বলতে পারি REF রেক্টিং, RECTING। রিফ্লেক্টিং কি রিফ্লেক্ট হতে পারে? তুমি বলবে লাইট, আলো। তাহলে এই হয়ে গেল প্রিজমের সংজ্ঞা। তাহলে প্রিজম কি? প্রিজম ইজ এ পিস অফ গ্লাস কাট উইথ প্রিসাইজ অ্যাঙ্গেলস, ইউজফুল ফর অ্যানালাইজিং অ্যান্ড রিফ্লেক্টিং লাইট। এই হচ্ছে প্রিজমের সংজ্ঞা, ডেফিনেশন। তাহলে এবার যদি দেখি, লক্ষ্য করি একটা প্রিজমের ছবি, চলো এমনি বলে দিই না। এর যে সাইডগুলো আর কি, তিনটে ফেস থাকে, এই ত্রিভুজাকার ফেস থাকে। প্রিজমের যে ফেস সেটা কেমন হয়? ট্রায়াঙ্গুলার ফেস। কটা থাকে? দুটো থাকে। ঠিক আছে, দুটো ফেস থাকে, টু ট্রায়াঙ্গেল, ত্রিভুজাকার লিখে নাও, দুটি ত্রিভুজাকার ফেস থাকে, দুটি ত্রিভুজাকার ফেস থাকে। আর কি থাকে? না, এর যে সারফেস থাকে সেগুলো হয় রেক্টাঙ্গুলার। ঠিক আছে, কটা থাকে? তিনটে। আর কি থাকে? থ্রি রেক্টাঙ্গুলার সারফেস বলতে পারো, থ্রি রেক্টাঙ্গুলার, GULAR, স্পেলিং দেখে নিও। সারফেস থাকে, ফেস না, সারফেস। তাহলে সারফেস এস হবে না। একটা যদি প্রিজম দেখি ভালো করে, প্রিজমের কি থাকে? এদিকে একটা, এদিকে একটা, তিনটে। ভালো করে লক্ষ্য করবে, মোটামুটি একটা আঁকার চেষ্টা করলাম। এইদিকে এই যে এই পার্টটা, এটা কি হয়? ত্রিভুজাকার হয়। এদিকে যেটা থাকে এটা ত্রিভুজাকার হয়। ত্রিভুজাকার দুটি কি থাকে? ফেস থাকে, টু ট্রায়াঙ্গেল ফেস বলেছি। আর কি থাকে? না, তিনটে, থ্রি রেক্টাঙ্গুলার সারফেস। এই যে ফ্রন্ট সাইড, এটা একটা দেখো, রেক্টাঙ্গুলার মানে আয়তক্ষেত্র, আয়তকার ফেস থাকে, সারফেস থাকে কটা? তিনটে, তিনটে আয়তকার তল থাকে, এটা একটা। তাহলে ওর বিপরীতে এটা একটা হয়ে যাবে। আর নিচে এই যে এই পার্টটা দেখতে পাচ্ছি, এটা একটা। তাহলে এই ফ্রন্ট একটা, ওই ফ্রন্ট একটা, দুটো, আর এর নিচে এদিকে একটা থাকছে, তিনটে। তাহলে এই হচ্ছে একটা প্রিজম। প্রিজমের দুই দিকে যে দুটি ফেস থাকে সেটা ত্রিভুজাকার হয়, আর যে তল থাকে, তিনটে তল থাকে, এই তিনটে তল কেমন হবে? আয়তাকার হবে, রেক্টাঙ্গুলার। প্রিজম কি? প্রিজম হচ্ছে একটা কাচের টুকরো বলতে পারো। এটাকে এমনভাবে প্রিসাইজ করা হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রিসাইজ করা হয় যাতে এটাকে অ্যানালাইজ করতে পারে, আর এখান থেকে কি হয়? লাইট রিফ্লেক্ট হতে পারে। এ হচ্ছে প্রিজম, প্রিজমের তল, প্রিজমের সারফেস বা তল, আর প্রিজমের সাইড বলতে পারো। নেক্সট, কই পরে পেজে যাচ্ছে, কই কে আসছে এখন বিকাল বেলায়?
পীযূষ ঘোষ, পীযূষ ঘোষ আসছে, পড়াশোনা করে না পীযূষ ঘোষ। চলো তাহলে এবার আমরা কি দেখব না, যদি ভালো করে লক্ষ্য করি একটা প্রিজম, সেই প্রিজম কি করতে পারে, এই হচ্ছে একটা প্রিজম, এটার জন্য কানেক্ট করো, এটা কানেক্ট করো, এটা কানেক্ট করো। আবার কি আসে, ইন্ডিয়ান আর্মি, এবার কে, অনেক ছেলেবেলে তো আসছে। ইন্ডিয়ান আর্মি কে, নাম কি ভাই ইন্ডিয়ান আর্মি? অ্যাটেন্ডেন্স দিবে সব, চিনতে পারছি না। আমি দেবজিৎ। আচ্ছা ইন্ডিয়ান আর্মি দেবজিৎ, ঠিক আছে জিমেলটা আমার কাছে ছিল। চলো ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দরকার, নাহলে চিনতে পারবো না তো। দেখো ভালো করে এই পার্টটা, তাহলে কি বলছি না, বলছে এ প্রিজম ক্যান সেপারেট হোয়াইট লাইট ইনটু ইটস কনস্টিটিউশন কালার্স কল্ড এ স্পেকট্রাম। এখান থেকে আমরা বুঝবো স্পেকট্রাম কি। স্পেকট্রাম, SPECTRUM, স্পেকট্রাম। স্পেকট্রামের বাংলা কি তুমি বলবে, বর্ণালী, বর্ণ যেটাকে বলে। স্পেকট্রামের বাংলা হচ্ছে বর্ণালী। বর্ণালী কি না, বর্ণালী হচ্ছে দেখো ভালো করে, সাদা যে বর্ণ আর কি, এই সাদা বর্ণ যখন আসছে এর একটা ফেসে আর কি, প্রিজমের একটা ফেসে, যে ফেস দুটো ফেস থাকে বললাম আমরা, ত্রিভুজাকার ফেস দেখতে পাচ্ছি এখানে একটা, এই সাদা আলো আসছে, এখানে আসছে, এখান থেকে কি হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে, যাওয়ার কথা সোজা, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, সোজা যাওয়ার কথা, না গিয়ে কী হয়, রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে না, বিভিন্ন বর্ণে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে সাদা বর্ণের সাদা আলোর রশ্মিগুচ্ছ লেখা আছে, দেখো সাদা আলোর রশ্মিগুচ্ছ আসছে প্রিজমে, এখান থেকে কি হয়ে যাচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে, কি হচ্ছে, বিভিন্ন বর্ণের হয়ে যাচ্ছে। এই যে বর্ণের বিভিন্ন বর্ণে ভাগ হয়ে যাচ্ছে সাদা আলোর বর্ণ, এগুলোকেই আমরা কি বলবো, বর্ণালী। তাহলে বর্ণালীর সংজ্ঞা যদি বলি কি বলবো না, প্রিজম ক্যান সেপারেট, a prism can separate, হুবহু কোশ্চেন পাবে একদম এই লাইন তুলেই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব যা বলছি। এ প্রিজম ক্যান সেপারেট হোয়াইট লাইট ইনটু ইটস কনস্টি, CONSTI, হ্যাঁ কনস্টি, STI কেটে লিখি, CONSTI, কনস্টিটিউয়েন্ট কালার্স কল্ড, এইভাবে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা এইভাবেই ছিল, এ প্রিজম ক্যান সেপারেট হোয়াইট লাইট ইনটু ইটস কনস্টিটিউয়েন্ট কালার্স কল্ড, এটাকে কি বলা হয়, অ্যান্সার হয়ে যাবে স্পেকট্রাম বা বর্ণালী। মাথায় রাখবে একদম। যদি বলে স্পেকট্রামের কথা প্রথম কে বলেছিলেন বা খোঁজ করেছিলেন, স্পেকট্রামের প্রথম খোঁজ কে করে, তখন উত্তর হয়ে যাবে প্রথম খোঁজ করেন কে, প্রথম খোঁজ কে করেন, উত্তর হয়ে যাবে আইজাক নিউটন। আইজাক নিউটন, মনে রাখবে, দিয়ে দিবে কোশ্চেন, এটাও ছিল আইজাক নিউটন। যদি বলে বর্ণালীর খোঁজ কে করেছিলেন প্রথম, আইজাক নিউটন। আইজাক নিউটন প্রথম এই বর্ণালীর খোঁজ করেন। এর সাথে রিলেটেড আরেকটা, যদি বলি ডিসপ্রেশন, যেটাকে বলাই
ডিসপারশন, সরি ডিসপারশন, কি বলা হয় ডিসপারশন, যেটাকে বাংলায় বলি আমরা বিচ্ছুরণ, কি বলি বিচ্ছুরণ, বিচ্ছুরণ, ইংলিশে বলবো ডিসপারশন, ডিসপারশন। এটা কি, যখন একটা সাদা বর্ণের আলো প্রিজমের মধ্যে দিয়ে যাবে আর কি, তখন কি হচ্ছে বিভিন্ন বর্ণালী তৈরি হচ্ছে, আমরা দেখলাম এই বর্ণালীগুলো কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, সাদা বর্ণের আলো বিভিন্ন বর্ণে ভাগ হয়ে যাচ্ছে, একটা সাদা বর্ণের বর্ণ বিভিন্ন বর্ণে ভাগ হয়ে যাচ্ছে। এই যে ভাগ হয়ে যাচ্ছে এর যে উপাদানগুলি, কালারের যে উপাদানগুলো, সেগুলোকে বলবো বিচ্ছুরণ। ঠিক আছে, যদি লেখো লিখে নাও, হোয়েন হোয়াইট লাইট is passed through a glass prism, যখন বাংলায় বলে দিচ্ছি লিখে নেবে যারা পারবে, যখন একটি কাচের প্রিজমের মধ্য দিয়ে সাদা বর্ণের আলো অতিক্রম করে, it splits into its spectrum, এটা কি করে ভাঙে এর যে বর্ণ সেই বর্ণগুলোকে, বর্ণালীগুলোকে, of colors, কি আসে এখন আবার, of colors and বিভিন্ন বর্ণে ভাঙে আর কি, and this process of splitting, this process of splitting, এই যে ভাঙছে বিভিন্ন বর্ণে, এই ভাঙার যে প্রক্রিয়া আর কি, of white লাইট, সাদা বর্ণের যে বর্ণ সেটা যখন অতিক্রম করছে, সেটা যখন ভাঙছে বিভিন্ন বর্ণে, এর যে প্রক্রিয়া আর কি সেটা, into its component, into its component, এর যে বিভিন্ন উপাদান আর কি, উপাদানে ভাঙছে বিভিন্ন বর্ণের কালারের, কম্পোনেন্ট কালার্স is called ডিসপারশন বা বিচ্ছুরণ। হুবহু লাইন তুলে কোশ্চেন ছিল এটা। তাহলে কি বলা হলো, কোনো একটা সাদা বর্ণের আলো যখন একটা কাচের প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে ভাঙছে বিভিন্ন বর্ণালীতে, বিভিন্ন বর্ণালীতে ভাঙছে, এবং এই যে ভাঙার প্রক্রিয়া আর কি, একটা সাদা বর্ণের আলো বিভিন্ন বর্ণে ভাঙছে, এই যে ভাঙার প্রক্রিয়া বিভিন্ন বর্ণের উপাদানে ভাঙছে আর কি, এটাকেই কি বলবো ডিসপারশন বা বিচ্ছুরণ। একটা সাদা বর্ণ থেকে বিভিন্ন বর্ণের আলো ভাঙছে, এই ভাঙার প্রক্রিয়াটাকে বিচ্ছুরণ বলবো এক কথায়। একটা সাদা বর্ণের আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, কাচের প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন বিভিন্ন বর্ণে ভেঙে যাচ্ছে, এই ভাঙার প্রক্রিয়াটাকে কি বলবো বিচ্ছুরণ। বাংলায় মনে রাখো, স্পষ্ট একদম এক লাইনে। নেক্সট, আমাদেরকে মনে রাখতে হবে তরঙ্গটা, ঠিক আছে, ওয়েভ লেন্থ আর কি, তরঙ্গ দৈর্ঘ্য যেটা, এই যে বর্ণগুলো ভাঙছে এদের তো বিভিন্ন ওয়েভ লেন্থ আছে, তরঙ্গ দৈর্ঘ্য, সেটা মাথায় রাখতে হবে, তার উপর বেশ করে কোশ্চেন থাকে। কি বললাম, ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটা সাদা বর্ণের বিচ্ছুরণ, সেটা ভাঙছে কিসে ভাঙছে, হোয়াইট বর্ণ, কিসে ভাঙছে ভিবজিওর বলতে পারো, একটা সাদা বর্ণ সেটা ভাঙছে, ভাঙছে কটায়
ভিবজিওর 7টা বর্ণে আর কি। ভিবজিওর হোয়াইট বর্ণ কি ভাঙছে যখন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, ভিআইবি, ভিবজিওর, ভিআইবি জিওয়াই ওআর, ভিবজিওর। তাহলে ভি অর্থাৎ ভায়োলেট এর ওয়েভলেন্থ হবে সব থেকে কম, আর আর এর ওয়েভলেন্থ হবে সব থেকে বেশি। ঠিক আছে, পরপর লিখে যাচ্ছি। সব থেকে বেশি কি বললাম, ওয়েভলেন্থ সব থেকে বেশি একদম 1 নম্বর বললাম রেড তরঙ্গ দৈর্ঘ্য, এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কত, 620 থেকে মনে রাখবে 750 ন্যানোমিটার, ন্যানোমিটার এনএম, এটা সব থেকে বেশি, হ্যাঁ হাইয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট, মাথায় রাখবে তাই। নেক্সট কি বললাম, অরেঞ্জ, ORANGE, পরে সব থেকে বেশি থেকে কম যাচ্ছি, অরেঞ্জ এর কত হবে 590 থেকে 620। নেক্সট মনে রাখবে ইয়েলো, পরপর চলো এইভাবে, রেড, অরেঞ্জ, ইয়েলো, এদিক থেকে দেখলে ভায়োলেট, ইন্ডিগো, এইভাবে চলবে। ইয়েলো হলুদ, এর ওয়েভলেন্থ কত হবে 570 থেকে 590, 590 সব ন্যানোমিটার, হ্যাঁ। নেক্সট হচ্ছে গ্রিন, নেক্সট হচ্ছে গ্রিন, গ্রিন কত 495 থেকে 570, এর আপার ও লোয়ার হবে উপরেরটা, এর লোয়ার এর আপার হয়ে যাবে আর কি, এর আপার ও লোয়ার হয়ে যাবে, এরকমভাবে চলছে। 5 নম্বর হচ্ছে ইয়েলো হলো, এই গ্রিন হলো, তারপরে কি আসবে ব্লু, 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 ব্লু কত 450 থেকে 495 ন্যানোমিটার। 6 নম্বর হচ্ছে ইন্ডিগো, ইন্ডিগো কত 425 থেকে 450। 7 নম্বর মনে রাখবে ভায়োলেট, বেগুনি, ভায়োলেট কত 380 থেকে 425 ন্যানোমিটার এনএম, এটা হচ্ছে সব থেকে কম লিস্ট। এখান থেকেও গ্রুপ ডিতে কোশ্চেন ছিল না, কোশ্চেন ছিল কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ সব থেকে কম, তখন উত্তর হয়ে যাবে ভায়োলেট, সব থেকে বেশি রেড হয়ে যাবে, লাল। দেখো ভালো করে লাল কালার এই যে লিখলাম আমি, এটা কি স্পষ্ট দেখা যাচ্ছে, চোখে পড়ছে, কারণ কি ওয়েভলেন্থটা বেশি, হাইয়েস্টের 620 750, সেই জন্য তো এমার্জেন্সি হলে কি লাল বর্ণের কাপড় ইউজ করে বা রেড লাইট দেয়, কারণ ওটা চোখে পড়বে সবারই। তাহলে হাইয়েস্ট হচ্ছে লাল 620 থেকে 750, আর সব থেকে কম হচ্ছে ভায়োলেট 380 থেকে 425। এবার সবার কি মনে রাখতে হবে, হাইয়েস্ট আর লোয়েস্ট এই দুটো মনে রাখো, হাইয়েস্ট হচ্ছে 620 থেকে 750, ভায়োলেট হচ্ছে সব থেকে কম 380 থেকে 425 ন্যানোমিটার, এটা ওয়েভলেন্থ। মাঝেরগুলো ক্রম পরপর মনে রাখবে, তাহলেই তো বুঝে যাবে, এটা 380 থেকে 425, 425 এইভাবে বুঝে যাবে। বা এর উপর কোশ্চেন দিতে পারে এইভাবে যে অরেঞ্জ, গ্রিন, ব্লু এইভাবে বলে দিল কার কোনটা সব থেকে, বা ছোট ওয়েভলেন্থ অনুযায়ী সাজাও এগুলোকে, এটা তো আমরা মনে রাখতেই পারি। ভিবজিওর সব থেকে কম ভায়োলেট, তারপরে ইন্ডিগো, তারপরে বেগুনি, এইভাবে সাজাও, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এইভাবে মনে রাখবে ভিবজিওর। বেনি আসো গলা বাংলায় যদি বলে, বেনি বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, বেনি আসহ কলা যেটা বলি বাংলায়, একই তো জিনিস, বেনি আসহ কলা, কই লেখা হচ্ছে কই, বেনি, বেগুনি, নীল, আসহ, আকাশি, সবুজ, হলুদ, কলা, কমলা আর লাল, এটাকেই বলি আমরা ভিবজিওর। আশা করি ক্লিয়ার হয়েছে এটা ওয়েভলেন্থটা। কোন বর্ণের কম সব থেকে, কোন বর্ণের বেশি সব থেকে, এটা মাথায় রাখো, আর কত সেটাও মনে রাখবে। সব থেকে কম হচ্ছে ভায়োলেট 380 থেকে 425, আর সব থেকে বেশি হচ্ছে রেড 620 থেকে 750। হুবহু কোশ্চেন পাবে। নেক্সট
তাহলে একটা প্রিজম এখান দিয়ে যখন আলো কি হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে আর কি, প্রতিসরণ হচ্ছে, তখন বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি হয়, বিভিন্ন রশ্মি যায় আসে, কোনটাকে কি বলে কোনগুলো কি সেটা জানতে হবে। ডায়াগ্রাম দিয়ে কোশ্চেন জানতে চাই, এবারও ছিল, ওইগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে, ওটা একটু দেখে নিই, বুঝে নিই। এই হচ্ছে একটা ছবি, ভালো করে দেখবো, বুঝবো, এটাকেই ক্লিয়ার করবো। প্রিজমের মধ্য দিয়ে আলোর কি হচ্ছে প্রতিসরণ হচ্ছে। প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ হচ্ছে, আলোর প্রতিসরণ, প্রিজমের মধ্য দিয়ে আলোর কি হচ্ছে প্রতিসরণ, পয়ের অফলা দিতে ভুলে গেছি, প্রতিসরণ কোনটাকে কি বলে শিখতে হবে, জানতে হবে। ভালো করে দেখো একদম প্রথম থেকে, এই যে এখান থেকে শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে, এই একটা আলো দেওয়া আছে পি, ভালো করে লক্ষ্য করো, পিই, এই হচ্ছে পি এটা, আর ই কোথায় আছে, এই যে ই এখানে বিন্দু দেওয়া আছে। তাহলে এই যে রশ্মিটা যেটা যাচ্ছে আর কি, এটা প্রথমে এই হচ্ছে প্রিজম, প্রিজমের মনে করে এখানে স্পর্শ করলো, তাহলে পিই এটা হচ্ছে কি আপতিত রশ্মি, কেন আপতিত আসছে সেই জন্য আপতিত রশ্মি, তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি আমাদের, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। ভালো কথা, বুঝলাম। নেক্সট চলো, নেক্সট দেখো ভালো করে, এই যে আপতিত রশ্মি এটা কি হচ্ছে প্রিজমে পড়লো, প্রিজমে পড়লো, এটা এটা কি হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে প্রথমে অনুভূমিকভাবে যাবে, এইভাবে হরাইজন্টাল যাবে, এখান থেকে কি হচ্ছে এটা, এখান থেকে কি হচ্ছে এটা চলে যাচ্ছে, এই পড়ার পরে ই বিন্দুতে পড়লো, বুঝবে ভালো করে প্রিজমে, তারপরে এটা চলে যাচ্ছে, এই যে এটা কি হচ্ছে প্রতিসৃত রশ্মি, এটা ই নামকরণ করা হয়েছে, দেখো এখানে ই আর এখানে নাম করা হয়েছে এফ, তাহলে পি এটা, এটা হচ্ছে ই, তাহলে পিই আসছে আপতিত রশ্মি প্রিজমের উপর পড়লো, তারপরে কি হলো চলে গেল, আবার এখানে পড়ছে দেখো ভালো করে এফ বিন্দুতে, তাহলে ই এখান থেকে মুভমেন্ট হয়ে চলে গেল, এখানটায় পড়লো, তাহলে এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি ই এফ, তাহলে ই পিই হচ্ছে আপতিত রশ্মি, ইতে পড়লো, ই থেকে এখানে চলে গেল, অনুভূমিকভাবে যাবে, হরাইজন্টাল যাবে, এই বিন্দুতে এসে পড়ছে, মানে প্রিজমের এখান থেকে অনুক্ষণে, মানে এদিক থেকে ওই দিকে মনে করো, তাহলে এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি ই এফ। ভালো কথা, এফ থেকে আবার কি হচ্ছে এখান থেকে বাঁক নিচ্ছে, সোজা যাবে না, বাঁক নেবে, কেন আমরা পড়েছি তো এর আগে, এগুলো কি হয় বাঁক নাই, এখানে যদি একটা ইটা নেই আমরা, অনুভূমিক ইটা কি লম্ব, সরি অনুভূমিক না, অভিলম্বটা নেই, এম এম ড্যাশ আছে, এটা কি একটা অভিলম্ব, এটা অভিলম্ব, এখান থেকে কি অভিলম্ব থেকে দূরে চলে যাচ্ছে, দেখো এটা তাই তো পড়েছিলাম, আর এটা কি একটা অভিলম্ব ছিল এখানে, এখান থেকে কি হচ্ছে এটা গেল, এখান থেকে এটা কি হলো, এই যে অভিলম্ব এখানে যাওয়ার কথা, কিন্তু এখান থেকে কি হলো এই দিকে চলে গেল, যখন এটা বাইরে খিঁচছিল লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, লঘু থেকে ঘনতে যায়, কি হয় অবিলম্বের দিকে চলে যায়, এটা তাই হলো, দিকে গেল, খেঁচা মেচা বেশি হয়ে যাচ্ছে, মুছে দিক দিয়ে ক্লিয়ার করি। এই হচ্ছে অবিলম্ব এন এন ড্যাশ, এখান থেকে যাওয়ার কথা এইদিকে সোজা, কিন্তু এখান থেকে কি হলো বাঁক নিল, এইখানে চলে আসলো, অবিলম্বের দিকে বাঁক নিল, বাইরে ছিল লঘু মাধ্যম ঘন মাধ্যম এটা, তাহলে অবিলম্বের দিকে বাঁক নিবে, এবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে আবার, তাহলে এটা অবিলম্ব থেকে কি হবে এবার দূরে সরে যাবে, তাই তো গেল, এটাই তো পড়ে এসছি এর আগে। চলো, তাহলে কি হচ্ছে না, প্রথমে গেল পিই, পি হচ্ছে আপতিত রশ্মি, নেক্সট ই থেকে এফ গেল, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, এফ থেকে এস এটা গেল, এফ থেকে এস এই যে এটা এস, এখানে এফ থেকে এস এটা হচ্ছে নির্গত রশ্মি, নির্গত হয়ে গেল, প্রিজমের বাইরে চলে গেল, এটা এটা হচ্ছে নির্গত রশ্মি, নির্গত হয়ে গেল এফ এস, ডাইরেক্ট ছবি দিয়ে দিবে, এইভাবে টিক দিয়ে দেবে রশ্মি, দিয়ে বলবে পিই, নাম দিয়ে দেবে, দিয়ে বলবে পিই কোন রশ্মি, আপতিত প্রতিসৃত নির্গত, এইভাবে কোশ্চেন ছিল। এবার কোন দিয়ে দেবে, কোনের নাম দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কোন কোন, তাহলে প্রথমে বললাম আপতিত রশ্মি, এটা এটা বললাম প্রতিসৃত রশ্মি,
আর এটা নির্গত হয়ে গেল, নির্গমন হয়ে গেল, নির্গত রশ্মি। আশা করি বোঝা গেছে। নেক্সট, এবার কোণগুলো বুঝবো, কোনটাকে কি কোণ বলে। প্রথমে দেখো, ভালো করে লক্ষ্য করো, এই যে প্রিজমের কোণটা আর কি, এ কোণ, এটা এই কোণটা হচ্ছে প্রিজম কোণ, এই কোণটা হচ্ছে প্রিজম কোণ এ। এটা দিবে না কোশ্চেন এইগুলো থাকে বেশিরভাগ, এইগুলো এ কোণ যেটা আছে উপরে, এটা হচ্ছে প্রিজম কোণ। কোশ্চেন এই আই আর এগুলোর ওপর বেস করে থাকে, এবারও ছিল। প্রথমে দেখো ভালো করে, এই যে রশ্মিটা, আপতিত রশ্মি এই ই বিন্দুতে স্পর্শ করলো, এখানে অবিলম্ব টানলাম আমরা এন ড্যাশ, এখানে একটা কোণ তৈরি হলো। এই কোণটাকে কি বলবো, এর আগে পড়ে এসছি। তুমি বলবে দাদা আপতন কোণ কেন, না আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাই আমরা জানি আপতন কোণ। ভালো কথা। এটা কি ছিল, অবিলম্ব ছিল, এন ড্যাশ আছে এই যে। এটা কি, প্রতিসৃত রশ্মি, আর আমরা জানি প্রতিসৃত রশ্মির সঙ্গে অবিলম্ব যে কোণ করে সেটা কি হয়, প্রতিসরণ কোণ হয়। এটাকে আর লিখেছে প্রতিসরণ কোণ। এ দুটো আমরা আগে পড়ে এসেছি আলো চ্যাপ্টায়। তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করছে আপতন কোণ, প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করছে প্রতিসরণ কোণ। আশা করি এই দুটো ক্লিয়ার। হ্যাঁ না একটু দিবা সব, তাহলে ভালো লাগবে আমার। তাহলে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ হয়ে গেল। এটা তো আর পড়িনি, এই যে নির্গমন হচ্ছে, এটা তো আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি পড়েছে আলোতের ক্ষেত্রে, এটা তো আর পড়িনি আমরা, নির্গত রশ্মি। তাহলে এটাকে কি বলবো, এটা অবিলম্ব এম ড্যাশ, এর সাথে নির্গত যে রশ্মি এটা যে কোণ করবে এটাকে বলছি ই। এটাকে কি বলা হয়, নির্গমন কোণ। যেহেতু নির্গত রশ্মি, এটাকে নামকরণ করে দেওয়া হলো নির্গমন কোণ। তাহলে প্রথমে বললাম আপতিত রশ্মির সঙ্গে অবিলম্ব আপতন কোণ, অবিলম্বের সঙ্গে প্রতিসৃত রশ্মির যে কোণ সেটা প্রতিসরণ কোণ, অবিলম্বের সঙ্গে নির্গত যে রশ্মি সেটা হচ্ছে নির্গমন কোণ। তিনটে পেয়ে গেছি, বাকি আছে একটা, কোনটা চলো দেখো বোঝো। চলো 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 দেখো ভালো করে, এটা হচ্ছে আপতিত রশ্মি পিই, এটা বৃদ্ধি করছে, এইভাবে বাড়াচ্ছি, ভালো কথা, বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে নির্গমন রশ্মি, এটাকেও বাড়িয়ে দিলাম এটাকে। তাহলে একটা জায়গায় তো স্পর্শ করলো, বলো হ্যাঁ, একটা জায়গায় স্পর্শ করলো। তাহলে আপতিত রশ্মি এই দিকে যাচ্ছিল আর নির্গমন রশ্মি এই দিকে চলে গেল। এই আপতিত রশ্মির আর নির্গমন রশ্মির যে প্রবাহ দিক, এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এই কোণটাকে ডি নামকরণ করা হলো। আর এটাই হচ্ছে বিচ্যুতি কোণ, এটাই হচ্ছে বিচ্যুতি কোণ। ভালো করে দেখো, মুছে দিচ্ছি, ক্লিয়ার হবে, বোঝা যাবে। এই যে ডি লেখা আছে এখানে, এটা হচ্ছে আপতিত রশ্মি, পি আর ই ছিল, এটাকে বাড়িয়ে দাও এইচ পর্যন্ত। এফ আর এস, এটা হচ্ছে নির্গমন রশ্মি, এটাকে বাড়িয়ে দাও জি পর্যন্ত। তাহলে এখানে একটা বিন্দু স্পর্শ করলো আপতিত রশ্মি আর নির্গমন রশ্মি, এখানে যে কোণটা তৈরি হলো অ্যাঙ্গেলটা, এই যে এই পার্টটা, এই কোণটাকে বলছে বিচ্যুতি কোণ। কতটা বিচ্যুতি ঘটছে, এটা হচ্ছে বিচ্যুতি কোণ। আশা করি সবগুলো ক্লিয়ার। ডাইরেক্ট ছবি দিয়ে দেবে, এইভাবে নাম দিয়ে দেবে, দেখা যাচ্ছে এটা দিয়ে দিল নাম ডি, দি বললো ডি কোণটি কী কোণ, আপতন কোণ, প্রতিসরণ কোণ, নির্গমন কোণ, বিচ্যুতি কোণ। এই ছবি যদি ফার্স্ট টাইম দেখে যারা আগে পড়বে না, তাদের মাথায় হ্যাং হয়ে যাবে। যারা দেখে নিয়েছে, পড়ে নিয়েছে, বুঝে নিয়েছে, তাদের কাছে কিচ্ছুই না পারবে। চলো নেক্সট, কারো কোনো কোশ্চেন এখানে? চলো নেক্সট,
ক্লিয়ার হচ্ছে তো সব মিন্ময় বাবু? কথাটা তো বলো। কল্যাণ পাল, ক্লিয়ার হচ্ছে তো? ওই কোন রঙের আলোর বিস্ফোরণ সবচেয়ে বেশি এগুলো করাবে না যে? করাচ্ছি তো, ওইটাই তো বললাম। মানে তরঙ্গ দৈর্ঘ্য। ওইখানেই হয়ে যাবে। ছবি দেখালাম না একটা, এই যে ও, আমি জয়েন দিলাম না তবে। এই যে সাদা আলো রশ্মিগুচ্ছ, ভায়োলেট সব থেকে বেশি হবে, এটা রেড সব থেকে কম হবে, পরপর VIB আর কি এইভাবে হচ্ছে ভিপজিওর। যদি বলে কোন বর্ণের আলো সব থেকে বেশি দৃশ্যমান হয়, কোনটা হবে? উত্তর কে বলবে বলো, যারা ছিল প্রথমে? লাল হবে। লাল হবে, একই যে অনুযায়ী বললাম সেই অনুযায়ী হবে। আরে চলে না কেন? এই যে এখানে বলে দিয়েছি লাল আলো, ওয়েভলেন্থ বলে দিয়েছি, এই অনুযায়ী হবে। লাল আলো সব থেকে বেশি দৃশ্যমান, তারপরে কমলা, তারপরে হলুদ। সব থেকে কম দৃশ্যমান কী হবে? ভায়োলেট। ভায়োলেট সব থেকে কী হবে? কম দৃশ্যমান, তাড়াতাড়ি বিলীন হয়ে যাবে, মিশে যাবে। এইগুলোই। বলো, নক্ষত্র বা তারা ঝিকমিক করে কেন? তারা ঝিকমিক করে কেন? পুরো এনসিআরটি থেকে কেটে তুলে দিয়েছি পেজ। কেন করে পড়ি নাও, এনসিআরটি বই থেকে তুলে দিচ্ছি। নক্ষত্র বা তারারা ঝিকমিক করে কেন? কোশ্চেন থাকে দেয়, টুইঙ্কলিং অফ স্টার্স। আমরা পড়িনি? টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। চলো ছোটোবেলাকার পড়ে দিলাম। তাহলে টুইঙ্কেল মানে ঝিকমিক করে কেন? ভালো করে বুঝবি। আমরা যখন আকাশে লক্ষ্য করি, সাপোজ এখানে একবার দেখলাম নক্ষত্র, কিছুক্ষণ করেই মনে হয় যেন এখানে চলে গেছে, আবার মনে হয় যেন এখানে চলে গেছে। অনেকে তাই তো মনে হয়, ভালো করে বোঝো, দেখো মনে হয় যেন দেখ হেঁটে গেল, তারাগুলো হাঁটছে, হেঁটে বেড়াচ্ছে। তাই তো বলি, আমরা অনেককে জিজ্ঞাসা করি, বললে দেখ হাঁটছে না, এগুলো তারাগুলো সরছে না, হাঁটছে না, তাই তো বলি। অ্যাকচুয়ালি এক জায়গায় অবস্থান থাকে, ফিক্স থাকে। এই যে নক্ষত্রের আপাত অবস্থান মানে অরিজিনালি অবস্থান, এটা নক্ষত্রের, এটা হচ্ছে আপাত অবস্থান। কিন্তু একবার এখানে মনে হয়, একবার এখানে মনে হয়, কেন? কারণ ভালো করে বুঝবে। না, এই যে নক্ষত্র, এর যে আলো আসছে তো বায়ুভেদ করে, এবার যখন বায়ুভেদ করে আসছে, এটা কি হচ্ছে? প্রতিসরণ হচ্ছে তো। তাহলে প্রতিসরণের ফলে এইগুলো কি কেটে যাচ্ছে, মাঝে মাঝে কাটছে পথটা। আলোর যে রশ্মি, নক্ষত্রের যে আলোক রশ্মি, সেই রশ্মির যে পথ মাঝে কেটে যাচ্ছে, এদিক ওদিক ছড়াচ্ছে, সেই জন্য এটা মনে হচ্ছে যেন এদিক ওদিক হাঁটছে, চলাফেরা করছে, হেঁটে যাচ্ছে। এই যে নক্ষত্র থেকে আগত আলোর যে রশ্মি বায়ুমণ্ডলে প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণের ফলে এরা ঝিকমিক করে, পৃথিবীর বায়ুমণ্ডল প্রবেশ করে, পৃথিবীতে যখন পৌঁছায়, পৌঁছানোর পূর্বে এরা কি করে? প্রতিসৃত হয়, এদিক ওদিক যায়, প্রতিসৃত হয়। বাস্তবে অবস্থান এটা, কিন্তু দেখাই কোথায়? এটা মানে এদিক ওদিক সরে। কেন? কারণ বায়ুমণ্ডলে এদের যে আলোগুলো সেগুলো প্রতিসরণ হয়। এক কথায় মনে রাখবে, বায়ুমণ্ডলে প্রতিসরণ ঘটে। নক্ষত্র থেকে আগত আলো কি হয়? একদম এটা মনে রাখো, নক্ষত্র থেকে আগত আলোর বায়ুমণ্ডলে প্রতিসরণ ফলে, এর ফলে এরা ঝিকমিক করে। এই লাইনটাই, প্রথম লাইনটা, আর কিচ্ছু দরকার নাই, এটুকুই। বাকি যা আছে পড়ে নিও, এইটুকুই মনে রাখতে হবে। এই একটা কোশ্চেন এখানে থাকে, আর কি থাকে?
কিছুদিন মনে হয় বা কয়েকদিন মনে হয় যে সূর্য তাড়াতাড়ি উঠলো, আবার কয়েকদিন মনে হয় যেন সূর্য লেটে উঠলো। কেন হয় এটা? কেন হয় এটা? প্রশ্ন করো নিজেকে। কিউ 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 হয় অ্যাডভান্স সানরাইজ অ্যান্ড ডিলে সানরাইজ। কেন হচ্ছে এটা? সেম একই জিনিস এখানেও। যখন সূর্যোদয় হচ্ছে বা সূর্যোদয় হচ্ছে আর কি, এটা লেট হচ্ছে, কোনো দিন আগে হচ্ছে কোনো দিন পরে হচ্ছে। সূর্যাস্তও বলতে পারো একই জিনিস, এখানেও সূর্যাস্তও হতে পারে, ওটাকেও রিলেট করতে পারো। এই যে ছবি এনে দিয়েছি না, অগ্রিম সূর্যোদয় অ্যাডভান্স সানরাইজ আর ডিলে সানরাইজ কেন হচ্ছে না, বায়ুমণ্ডলে কি হচ্ছে, প্রতিসরণ ঘটছে, এর জন্য মনে হয়। হয়তো যেদিন অ্যাডভান্স হচ্ছে আর কি, সূর্যোদয় আগাম হচ্ছে, সেদিন বায়ুমণ্ডলে কি বাধা পাচ্ছে না, আলো তাড়াতাড়ি চলে আসছে, প্রতিসরণ ঠিকঠাক হচ্ছে না, প্রতিসরণের ঠিকঠাক হচ্ছে না, সেই জন্য। আবার যেদিন প্রতিসরণ লেট হবে আর কি, প্রতিসরণ ভালোভাবে হবে না, ব্যাঘাত ঘটবে, সেদিন কি হবে, দেরি হবে, বিলম্বিত হবে। বায়ুমণ্ডলীয় প্রতিসরণের দরুন এটা হয়। ঠিক আছে, সূর্যোদয় হওয়ার 2 মিনিট পূর্বে বা প্রকৃত সূর্যাস্তের বলেছি 2 মিনিট পর আমরা সূর্যকে দেখতে পাই। এই কোশ্চেনটাও থাকে বা ছিল, এবার দিয়েছিল যে যে সূর্যোদয় হচ্ছে আর তার 2 মিনিট পূর্বে আমরা সূর্যোদয় হওয়া 2 মিনিট পূর্বে আমরা সূর্যকে দেখতে পাই, আবার সূর্যাস্তের 2 মিনিট পর পর্যন্ত আমরা দেখতে পাই। মানে সূর্যোদয় হচ্ছে সাপোজ মনে করো 7টার সময়, আরও আগে হয় 5টার সময়, তাহলে আমরা 4:58-তে দেখতে পাবো। এই 4টি কোথায়, 5টা বলছি, হ্যাঁ তাহলে 4:58, 2 মিনিট আগে দেখতে পাবো। সূর্যাস্ত হচ্ছে এখন সন্ধ্যাবেলা 7টায় হচ্ছে, লেটে হচ্ছে, তাহলে 7:02 পর্যন্ত আমরা সূর্যকে দেখতে পাবো। কেন ঘটছে এরকম? কারণ আলোর যে প্রতিসরণ, এই প্রতিসরণের জন্য, আলোর প্রতিসরণ দেয় আর কি। সাপোজ এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে এই যে পৃথিবী, এখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি একজন ব্যক্তি, এখানে তুমি দাঁড়িয়ে আছো, পৃথিবীতে অবস্থান করছো। সূর্যের আপাত অবস্থান, এইখানে সূর্য আছে, আপাত অবস্থান এটা, কিন্তু আমরা দেখছি কোথায়, এখানে সূর্য অস্ত যাচ্ছে, সূর্যের প্রকৃত অবস্থান, সরি এটা প্রকৃত অবস্থান, সূর্যের আপাত অবস্থান, এইখানে আমরা সূর্যকে দেখছি। সূর্যের প্রকৃত অবস্থান এটা, আমরা দেখছি কোথায়, সূর্যকে এখানে। সূর্যের প্রকৃত অবস্থান এটা, সূর্য এদিকে না গিয়ে যাচ্ছে, সূর্যের থেকে আলো আসছে এটা, কিন্তু এটা না হয়ে কী হয়, আমাদের কাছে যখন পৌঁছাচ্ছে এটা কি হচ্ছে, বাঁক নিচ্ছে, তো প্রতিসরণ ঘটছে। আমরা এইভাবে দেখি সোজাসুজি, এখান থেকে এইটা হচ্ছে বিচ্যুতি কোণ আর কি বলতে পারো, এখান থেকে এইখানে অবস্থান করছে, তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে আর কি, এটা প্রতিসরণের কারণেই ঘটছে পুরো। কে আসে শেষ বেলায়? পিনাকি বিশ্বাস, পীযুষদা। তাহলে একদম একটা লাইনে মনে রাখো, সূর্যোদয় অগ্রিম বা সূর্যাস্ত বিলম্বিত বা দেরিতে হয় কেন? প্রতিসরণের কারণে। সূর্যের যে আলো সেটা বায়ুমণ্ডলে কী হয়, প্রতিসরণ হয়, এই প্রতিসরণের কারণে এগুলো অগ্রিম হচ্ছে বা সূর্যাস্ত লেটে হচ্ছে। এই যে প্রকৃত সূর্যোদয় বলতে সূর্যের দিগন্ত রেখাকে অতিক্রম করা বোঝায়। দিগন্ত রেখা মানে কি, যখন আমরা দেখি আর কি আকাশটা যখন মিশছে, একটা সময় খোলা মাঠে যদি আমরা লক্ষ্য করি, দেখব যে আকাশ মাটিতে মিশে যাচ্ছে, তাহলে এই যে মিশছে আর কি, এটাকে যদি একটা যে অংশ বা যে পার্ট বরাবর মিশছে সেটাকে একটা রেখা কল্পনা করলে সেটাই দিগন্ত রেখা। তাহলে কি হচ্ছে না, দিগন্ত রেখার সাপেক্ষে সূর্যের প্রকৃত এবং আপাত অবস্থানকে দেখানো হয়, আর প্রকৃত আর আপাত সূর্যের মধ্যে সময়ের যে পার্থক্য সেটা কত হয়, 2 মিনিট। আর সেই জন্য আমরা সূর্যাস্তের 2 মিনিট আগে সূর্যকে দেখতে পাই আর পরে দেখতে পাই। এই পুরো ঘটনাটার জন্য দায়ীকে একটাই কথা মনে রাখবে, বায়ুমণ্ডলের যে আলোর প্রতিসরণ হয় সেটা, বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য হয় এটা। মেঘ ডাকছে, হ্যাঁ দেখি আর কিছু আছে কি, ক্লাস শেষ করব। তারার মিটমিট করা বললাম, সূর্যাস্ত সূর্যোদয় বললাম।
পরিষ্কার আকাশের রং কি হয় বলো? পরিষ্কার আকাশের রং কি হয়? সাদা, লাল, কালো, ধূসর? কালো হবে। বাহ, জানি তো, এইটাই তো ভয় করছিলাম। কি হবে? প্রীতি, প্রীতি আছে, প্রীতি বল। পরিষ্কার আকাশের রং কি হয়? সাদা না কালো না লাল না ধূসর? পরিষ্কার আকাশকে নীল দেখায় না? সেটাই তো বলছি, কিন্তু ও বলছে কি কালো বলছে যে। সাদা বললেও না মেনে নিতাম। পরিষ্কার আকাশের রং নীল হয়। পুছো কিউ? পরিষ্কার আকাশের রং নীল হয়, পুছো কিউ? পড়ে নাও না। এই যে বায়ু কণা আর কি, বায়ুর তো কণা আছে। বায়ুর কণাগুলো কি হচ্ছে, বায়ুমণ্ডলের যে সূক্ষ্ম কণাগুলো থাকে, বায়ুকণা আর বায়ুমণ্ডলের যে সূক্ষ্ম কণা আছে তাদের আকার দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা ছোট হয়। মনে করো এই হচ্ছে আকাশ, এখানে বায়ুর কণা আছে, বায়ু। আবার কি আরও সূক্ষ্ম সূক্ষ্ম কণা থাকে, শুধুমাত্র যে বায়ু থাকবে তা তো নয়, বায়ুর কণা থাকে মানে বাতাস যেটা আর কি, প্লাস অন্য বিভিন্ন পদার্থ থাকে, গ্যাসীয় উপাদান থাকে। এরা কি আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে ছোট, এক কথায় আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা ছোট হয়। এরা কি লাল প্রান্তের যে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য, লাল তরঙ্গ দৈর্ঘ্য তো সব থেকে বড়, সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো অপেক্ষা মানে লালের যে তরঙ্গ দৈর্ঘ্য তার অপেক্ষা নীল কি হয়, নীল প্রান্তের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি হবে, ছোট হবে। নীলের তো ছোট হয়, আলো বড়, রেড কি হবে, বড় হবে নীলের থেকে। তাহলে লাল প্রান্তের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা নীল অপেক্ষা কি হয়, ছোট হয়। এরা কি বিক্ষেপণটা ভালো করে মাথায় নেবে, এই পয়েন্টটা বিক্ষেপণের ক্ষেত্রে বেশি কার্যকরী হয়। লাল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য নীল আলো তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় 18 গুণ বড়, 18 না 1.8, এত গুণ, কত গুণ, 1.8 গুণ। তাহলে সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায় তখন কি হবে, বায়ুর যে সূক্ষ্ম কণাগুলো থাকবে সেই কণা দ্বারা কি হবে, লাল বর্ণের তুলনায় নীল বর্ণের আলো বেশি পরিমাণে বিক্ষিপ্ত হবে। যখন আলোকরশ্মি সূর্যের আলো বায়ুমণ্ডলের দিকে যাচ্ছে তখন লাল বর্ণের তুলনায় নীল বর্ণের আলো বেশি কি হবে, বিক্ষেপণ ঘটবে। আর এই কারণেই কি হচ্ছে, নীল হচ্ছে। আর যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কালো দেখাতো, এই যে আকাশটাকে কালো দেখাতো। এটাই তো বললাম দাদা। বায়ুমণ্ডল না থাকলে বিক্ষেপণ হতো না, আর বায়ুমণ্ডল আছে বলে বায়ুর কণাগুলো আলোকে কি বিক্ষেপণ করছে। আর লাল বর্ণ থেকে নীল বর্ণ বেশি বিক্ষেপণ হয়, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম, নীল বর্ণ বেশি বিক্ষেপণ হচ্ছে বলে আকাশটা নীল বর্ণে দেখাচ্ছে, লাল না। আর যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশ কি হতো, কালো হতো। এই যে এটাও একটা কোশ্চেন, উঁচুতে ওরা যানের যাত্রীদের কাছে আকাশকে কালো মনে হয় কেন, কারণ ওখানে বিক্ষেপণ হয় না। ওই যে এখানে উল্লেখ করে দিয়েছে কুয়াশা ধোঁয়া, এক্ষেত্রে লাল বর্ণের বিক্ষেপণ ন্যূনতম হয় না বললেই চলে, সেই জন্য লাল বর্ণের সংকেত দেখানো হয় বিপদের ক্ষেত্রে। কারণ কি এটা বিক্ষেপণ হয় না, দূর থেকে কি একই রঙে দেখায়। বৃষ্টি চলে আসলো, আশা করি ক্লিয়ার। আকাশের রং নীল, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি হতো, কালো। এটুকু মনে রাখবে। নীল কেন হয়, কারণ নীলবর্ণের আলো বায়ুর যে সূক্ষ্ম কণাগুলি আছে সেগুলো নীলবর্ণের আলোকে বেশি পরিমাণে বিক্ষেপণ করে, সেই জন্য। যখন উঁচু স্থান দিয়ে বা বেশি উচ্চতার স্থান দিয়ে কোনো যাত্রী যায় তখন কেমন দেখে, আকাশটাকে কালো দেখে। ব্যাস এই কোশ্চেনগুলো হয়। প্রিজম শেষ।